নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটি বাবা মাকে এই সময়টির মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু আগেকার সময় যেটা ছিল তার থেকে বিস্তর পার্থক্য রয়েছে এই সময়ে। প্রথমেই বলে নেব যে প্যারেন্টিং টিপস বা প্যারেন্টিং থেরাপির ক্ষেত্রে আমি যে ভিডিওগুলো করে থাকি তাতে কিন্তু টিনেজদের নিয়ে, কখনো টডলারদের নিয়ে, কখনো লেট অ্যাডোলেসেন্ট কিংবা আর্লি অ্যাডোলেসেন্টের বিভিন্ন সময়ের বাচ্চাদেরকে নিয়ে আলোচনা করে থাকি, তাদের প্যারেন্টিং স্টাইল নিয়ে আলোচনা করি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছি সেটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই এটা ফেস করতে হয়। সবথেকে দুঃখের বিষয়, বাবা মা ভীষণ হতাশ হয়ে পড়েন এই সময়। মনে করাটাও খুব স্বাভাবিক। মনে করেন যে বোধহয় আমি আমার সন্তানকে মানুষ করতে পারছি না, এই গিল্ট ফিলিংয়ে তারা কিন্তু ভুগতে থাকেন এবং তাদের ভয়ঙ্কর একটা দুঃখের জায়গা তৈরি হয় যে আমার এত স্বপ্ন ছিল আমার সন্তানকে ভালো করে আমি বড় করে তুলব, কিন্তু কোনোভাবেই সেটা করে উঠতে পারলাম না, ও কিন্তু মানুষ হলো না। এতটা ভাবারও বোধহয় কোনো কারণ নেই, কারণ আপনি যেটা করছেন, আমরা কিন্তু কেউই পেরেন্টিং থেরাপি শিখে বাবা মা হই না, প্রথমত এটা মনে রাখতে হবে। তাই গিল্ট ফিলিং না নিয়ে, বরং গিল্ট ফিল করবেন না, বরং কিভাবে করতে পারি, আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, কিভাবে প্যারেন্টিং টিপসগুলোকে অ্যাপ্লাই করে ওদের কাছাকাছি পৌঁছতে পারি সেটা দেখব। কারণ অনেক সময় বাচ্চারা কি বলে থাকে, তুমি আমাকে বোঝো না, তুমি কিছুই জানো না। এই যে কথাগুলো, যেটা মা বাবার কাছে অপমানজনক মনে হচ্ছে, আসলে ওরা কিন্তু অপমান করতে চাইছে না। খেয়াল করে দেখবেন অনেক কিছু সত্যি আমরা বুঝতে পারি না। ওদের প্রজন্মের অনেক টেকনোলজি আমাদের মাথায় ঢোকে না, আমরা সেই সময় একটু ভ্যাবাচাকা খেয়ে যাই। যদি ওরা এটা বলে, সেটা আপনার ইগো হার্ট করার জন্য বলছে না, আপনাকে বোঝাবার জন্য বলছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবারে বলি যে অনেক ক্ষেত্রে মা বাবার অভিযোগ যে ও ঘন্টার পর ঘন্টা বাথরুমে কাটিয়ে দিচ্ছে। কেন? আজকে এর উত্তর দেব। ও ঝগড়াঝাটি বা তর্ক হলেই কিন্তু বেশিরভাগ সময় দরজা বন্ধ করে দিচ্ছে। কত বড় দুঃসাহস হয়ে গেছে যে কথায় কথায় ঘরের দরজা বন্ধ করে দিয়ে থাকছে 8 ঘন্টা 40 মিনিট, বলছে আমাকে একা থাকতে দাও। এই বয়সে একা থাকতে দেওয়ার প্রয়োজনীয়তা কি রয়েছে? আমার কোনো কথার গুরুত্ব নেই, কিন্তু ওর বন্ধু যদি সেটা বলছে তাহলে কিন্তু ও অনেক বেশি সেটা গুরুত্ব দিচ্ছে। কিংবা বন্ধুর মা বাবা বললেও সেটার গুরুত্ব থাকছে, কিন্তু আমার কথার গুরুত্ব দিচ্ছে না। এই ধরনের নানা অভিযোগ আসছে। তার উপরে তো মোবাইলের প্রতি আসক্তি, সারা দিন স্কুলে বন্ধুদের সাথে কাটিয়ে আসার পরও কেন বন্ধুদের জন্যই ওর মন খারাপ করে, বা বন্ধুদের সাথে এত কি কথা থাকে, আমরা বাবা মারা বুঝতেই পারি না, তাই না? এবং এটা নিয়েই আপনাদের মনে হতে থাকে যে আপনার সন্তান উচ্ছৃঙ্খল হয়ে গেছে, আপনার সন্তান আপনার কথা শুনছে না, ও বোধহয় মানুষ হবে না। আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি আমাদের সন্তানকে নিয়ে। আসলে বিষয়টা এতটাও সিরিয়াসলি আমরা নেব না। কেন নেব না? যদি আপনি এর কারণগুলো জেনে যান যে কেন সন্তান এই রকম করছে, আমার ছেলে বা মেয়ে কেন এগুলো করছে, তাহলে খুব ইজি হবে বিষয়টা আপনাকে বুঝতে। আজকে আমি সেটাই বলবো। প্রথম কথা হচ্ছে, আমি ফেসবুক পেজে টডলার থেকে শুরু করে লেট টিনেজ বাচ্চাদের ক্ষেত্রেও যে যে সমস্যাগুলো হয়, প্যারেন্টিং থেরাপি কীরকম হবে, তাদের ওপরে কী স্টাইল আমরা অ্যাপ্লাই করব, সমস্তটারই কিন্তু ভিডিও রয়েছে। যারা মনে করছেন অবশ্যই দেখে নিতে পারেন। দেখুন, প্রথম কথা হচ্ছে এই বয়সটাতে, যেটা ধরুন আমরা এটাকে বলে থাকি যে দ্য পিরিয়ড অফ ফর্মাল অপারেশনাল স্টেজ, এটা বলি। কখনো কখনো এটা আমরা বলি হচ্ছে 7 থেকে 11 বছরের বাচ্চাদের ক্ষেত্রে এই কথাটা বলে থাকি, আর 11 ঊর্ধ্বে যে বাচ্চারা রয়েছে তাদের ক্ষেত্রে ফর্মাল অপারেশনাল স্টেজ আমরা বলে থাকি। তার আগে যেটা বলে থাকি কংক্রিট অপারেশনাল স্টেজ, ঠিক 7 থেকে 11 বছরের, 11-12 বছরের। বারবারই বলি, আমি যখনই অ্যাডোলেসেন্টের বাচ্চাদের নিয়ে কথা বলি, বা টডলারদের নিয়ে, বা পিউবার্টি স্টেজের ছেলেমেয়েদের নিয়ে কথা বলি, অর্থাৎ প্যারেন্টিং থেরাপির ক্ষেত্রে যে বয়সটা বলি, এক্স্যাক্ট কিন্তু ওই বয়সটা ধরেই টিকমার্ক দেওয়ার ব্যাপার নেই যে আরে আমার বাচ্চার তো 6.5 তার মানে এটা নয়, কিংবা আমার বাচ্চার তো 9 তার মানে এটাই আমার ক্ষেত্রে।
কারোর কারোর ডেভেলপমেন্টাল স্কিল দেখেও কিন্তু এটাকে আইডেন্টিফাই করতে হয়। অর্থাৎ বয়সটা একটা অনুপাত, মানে একটা অনুমানমূলক বয়স আমরা বলতে পারি। তাহলে এই যে কংক্রিট একটা ওদের অপারেশনাল স্টেজ, যেটাকে আমরা বলছি 7 থেকে 11, এই সময়টা ওদের কি হয়, ওরা না এই সময়টাকে ভীষণভাবে নিজেদের অস্তিত্ব, নিজেদের ভাবনা, অর্থাৎ এটাকে আমরা বলে থাকি কগনিটিভ একটা চেঞ্জ, কগনিটিভ চেঞ্জ। বাচ্চাদের ক্ষেত্রে, এই ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে 11-12 বছর বয়স থেকে 10-11ই বলবো, এই সময় বিভিন্ন চেঞ্জ হয়। তো একটা হচ্ছে হাইপোথ্যালামাস, ব্রেনের হাইপোথ্যালামাস অংশ থেকে হরমোন ডিস্ট্রিবিউট হওয়া শুরু হয়। ছেলেদের ক্ষেত্রে 2 ধরনের হরমোন রুলস করে, মেয়েদের ক্ষেত্রে 2 ধরনের হরমোন কিন্তু রেগুলেট করে। এই বায়োলজিক্যাল যে চেঞ্জ হয় তাতে ইন্টারেস্ট তৈরি হয় অপোজিট সেক্সের প্রতি, নিজের সেক্সের প্রতি, নিজেকে চিনতে বুঝতে শেখে। সেই সময় তারা তাদের একটা আইডেন্টিফিকেশনের জন্য ছুটতে থাকে, যেটা অনেক ক্ষেত্রে বাবা মাদের কাছ থেকে তারা বুঝতে পারে না, অনুমান করে উঠতে পারে না, আলোচনা করার যোগ্য থাকে না, বা আলোচনা করার মতো স্পৃহা বা সেটা সাহসও থাকে না। তারা কিন্তু এই সময় একটু নিজেদের মধ্যে নিজেদেরকে খুঁজতে থাকে। কগনিটিভ চেঞ্জের ক্ষেত্রে যেটা বললাম, যে কগনিটিভ চেঞ্জের ক্ষেত্রে একটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা হচ্ছে 11 বছর বয়স থেকে। এই সময় এদের একটা লজিক্যাল মাইন্ড, দেখুন আমি বিভিন্ন ভিডিওতে বলি লজিক্যালি এরা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়, যার জন্য আপনাকে কিন্তু, আপনি গতকাল যেটা ওর ক্ষেত্রে বলেছিলেন সেটা যখন আপনি নিজের ক্ষেত্রে মানছেন না, তখন বলছে কিন্তু বাচ্চা, আপনার ছেলে বা মেয়ে তখন বলছে, কই তুমি তো করছো না এটা, তুমি তো আমাকে বলছো। বা যদি মুখেও না বলছে, ও ভেতরে ভেতরে একটা ইরিটেট ফিল করছে, তখনই আপনাকে ও বোঝাতে চেষ্টা করছে যুক্তি দিয়ে। আপনি মনে করছেন আপনার ছেলে বা মেয়ে তর্ক করছে, আপনার সন্তান আসলে মুখরা হয়ে গেছে, অ্যাগ্রেসিভ হয়ে গেছে। আমাদের না এখানে একটু বড় দায়িত্ব থাকে। আমরা আমাদের সন্তানের এই যে চেঞ্জগুলো, বায়োলজিক্যাল, কগনিটিভ চেঞ্জ, সোশ্যাল চেঞ্জ, ইমোশনাল চেঞ্জ, এগুলো কিন্তু হতে থাকে। এবারে হচ্ছে দরজা বন্ধ করে দেওয়া। দরজা বন্ধ করে দেওয়ার কারণ হলো সোশ্যাল চেঞ্জ। ওরা নিজেকে সোশ্যালি, ওদের মধ্যে কি ধরনের অস্তিত্ব রয়েছে, বাবা মার সাথে সম্পর্ক কি রয়েছে, ওর আলাদা করে ব্যক্তিত্ব কিভাবে তৈরি হচ্ছে, এই সমস্ত ভাবনাগুলো যখন ওর আসে, এবং ও যখন নিজেকে বাবা মার সন্তান ছাড়াও আলাদা একটা মানুষ হিসেবে নিজেকে আইডেন্টিফাই করতে শুরু করে, তখন কিন্তু নিজেদের স্পেসের প্রয়োজন হয়। তখন নিজেকে, যে তোমাদের যদি একটা নিজস্ব জগৎ থাকতে পারে, আমারও থাকতে পারে, আমারও একটা স্পেসের দরকার, আমারও একটু নিজের বলে কিছু দরকার, দরজাটা তখনই বন্ধ করে দেয়, আপনাকে অপমান করার জন্য নয়। যদি সেক্ষেত্রে মনে হয় যে বাচ্চা মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে, আপনি তাকে পরে ঠান্ডা যখন হবে তার মাথা, তখন বলুন, আমার ভীষণ কষ্ট হয় তুই যখন ওখানে আলাদা হয়ে যাস, আমার কিরকম একটা ইনসিকিউরিটি লাগে। আপনি আপনার মনের কথাটা তাকে বোঝাবার চেষ্টা করুন। দেখুন, আবারও বলি, বাচ্চার সাথে কিন্তু হৃদয়ের টানটা তৈরি করতে হবে। ওকে দরজা ধাক্কে, অনেক বাবা মা এইরকম এসে বলেন ছিটকিনি ভেঙে দিয়েছি, দরজার কোনো রকম খিল রাখিনি যাতে বন্ধ না করতে পারে। এগুলো করে ওদের কাছ থেকে ওদের সম্মান, আমাদের প্রতি ওদের বিশ্বাস, এগুলো অ্যাকচুয়ালি আমরা কেড়ে নিচ্ছি। ও যদি 10 মিনিটই চাইছে, 10 মিনিটটা দিতে আমাদের কিসের অসুবিধে, আমরা একটু দেব। আমরা বুঝবো তার আগেও অবশ্যই যে আমার সন্তানের মেন্টাল কন্ডিশন কেমন রয়েছে। ও যদি ঘন্টার পর ঘন্টা সময় লাগিয়ে দেয় দরজা বন্ধ করে, নিশ্চয়ই সেই জায়গাটা আমরা কোনো বিশেষজ্ঞের সাথে কথা বলবো, ওকে নিয়ে যাব সেখানে থেরাপির প্রয়োজন রয়েছে। কিন্তু 15 মিনিট পরেই যে বাচ্চা বেরিয়ে আসছে, তার সাথে হয়তো ঝগড়া করা, চিৎকার করা, মারধর করা, যে তোর এতবার বেড়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই মা বাবা এটা করে থাকেন। অনেক সময় যেটা আমি বললাম, আপনারা এসে বলেন যে ঘন্টার পর ঘন্টা বাথরুমে কাটিয়ে দিচ্ছে। প্রথমত হচ্ছে বাথরুমটা ওদের কাছে নিশ্চিন্ত একটি জায়গা, আর বাথরুমটা আমাদের ছোট বড় সকলের কাছেই, অনেকের কাছেই কিন্তু কল্পনাতে ভেসে যাবার মতো, কল্পনাতে সময় কাটানোর মতো একটা জায়গা। দেখুন, এই সময়টায় ও জানে মা বা বাবার এখানে
কোনো রকম ডমিনেশন চলবে না। এই 4 দেওয়ালের মধ্যে আমি আমার নিজের বস, ইম্যানসিপেশন। হ্যাঁ, এই কথাটা বলি, এটাও একটা চেঞ্জ। আগে আপনার বাচ্চা মা বাথরুমের সামনে দাঁড়াও, না হলে বাথরুম যেতে পারবো না, যেই 11-12 বছর হয়ে যাবে, যে যেটা বললাম ফর্মাল অপারেশনাল স্টেজে পৌঁছবে বাচ্চা, তখন কিন্তু দরজা বন্ধ করে একটু সময় নেবে ওর কল্পনার জগতে বিচরণ করার জন্য। ওর অনেক সেখানে শুধু যে সেক্স ওরিয়েন্টেড কিছু বা নিজের চেহারা নিয়ে ভাবছে তা নয়, ওর অনেক কিছু রয়েছে, অনেক ভাবনা রয়েছে, যে ভাবনা একসময় আমাদেরও ছিল কিন্তু আমরা এখন ফেলে এসেছি সে ভাবনা। তাই আমাদের এখন কাজের তাগিদে বাথরুম থেকে দৌড়ঝাঁপ করে বেরোতে হয়। বুঝতে হবে ওদের এই দৌড়ঝাঁপের চিন্তাটা কিন্তু নেই, ওরা অনেকটা বেশি রিল্যাক্স ফিল করে বাথরুমে গিয়ে। যদি মনে হয় অত্যন্ত বেশি সময় হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই বাচ্চার সাথে কথা বলুন, কারণ এই সময় যদি ও সুন্দর লজিক পায়, ও কিন্তু মানতে বাধ্য হবে। অনেক ছেলে মেয়ে এসে বলে, দেখো তুমি যেটা বললে, মা যদি এটা বলতো তাহলে এটা কিন্তু হতো না। প্রচুর ছেলে মেয়ে এসে এটা বলে। কেন আমাদের কাছে সেই কথাগুলো ওরা শেয়ার করে বা মেনে যায়? কারণ আমাদের কাছে একটা প্রপার লজিক, আমরা সুন্দর ফিট ফর দেম লজিক আমরা কিন্তু তৈরি করি। আমাদের সেটা নিয়েই পড়াশোনা, সেটা নিয়েই আমাদের কাজ। তো যেটা হচ্ছে আমরা বকে, মানে মা বাবা যেটা করেন চিৎকার করে ধমকে, এতে ওর কি হয়, ওর একটা অ্যাগ্রেশন তৈরি হয়, ওর অ্যাঙ্গার ইস্যুকে আমরা আরও ডেভেলপ করছি, আমরা ওকে আরও তর্ক করতে বাধ্য করে দিচ্ছি। আমরা এগুলো কিচ্ছু করব না, আমরা পরিষ্কার ওর সাথে ওর চেঞ্জগুলোকে ফলো করে বুঝে সবটাই বলবো। দেখুন, মা বাবাকেই শাসন করতে হবে, মা বাবাকেই যথাযথ মূল্যায়ন বোধ তৈরি করিয়ে দিতে হবে, মা বাবাকে তার মধ্যে নীতি মানে নৈতিক বোধ, সেটাও কিন্তু মা বাবাকেই তৈরি করাতে হবে। কিন্তু সেটার জন্য শুধুমাত্র আপনি বললে হবে না, আপনার জীবন পদ্ধতিও যেন সেই রকম। মা যদি 2 ঘন্টা বাথরুমে থাকে, বাচ্চা মনে হবে ও আচ্ছা তুমি থাকতে পারো, আমি থাকলেই প্রবলেম। তাকে বোঝাতে হবে যে বাবা, আমি গিয়ে বাথরুম পরিষ্কার থেকে শুরু করে কাচাকুচি, ওয়াশিং মেশিনের দেখা, সব কিছু করে আসতে হয়, তোমার তো সেটা থাকে না। আপনি সুন্দর করে গুছিয়ে বলুন। এই সময়ের বাচ্চাদের ক্ষেত্রে ওদের একটা ভ্যালিডেশনের প্রয়োজন আছে, ওরা প্রত্যেক মুহূর্তে ভ্যালিডেট করতে চায় ওদের ইমোশনাল যে চেঞ্জগুলো হচ্ছে। যেটা আগে ধমক দিয়ে বুঝিয়ে দিতে পারতেন, সেটা এই মুহূর্তে একটু কিন্তু বিপজ্জনক হয়ে যায়। ধমক দিলে তারা কিন্তু উল্টো কাজ করতে থাকে। মোবাইল আসক্তি, বন্ধুদের প্রতি আসক্তি, এটা আমাদের একটা কমন কেস হয়ে গেছে। আমরা দেখেছি, আমি বেশিরভাগ সময় এটা বলি যে মোবাইলের প্রতি আসক্তিও কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস থেকেই আসে। যে মা বাবার সাথে যতক্ষণ কথা বলবো, কি কথা বলেন ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবা মারা, কি কথা বলেন? টিচার, টিউশন, স্কুলে টিচার কি বলল, এবারের রেজাল্ট কেমন হবে, সেমগুলো তুমি কেমন দেবে, হাফ ইয়ারলি প্রত্যেকটা ইউনিট টেস্টে কত করে পাবে, বাবা ডিসিপ্লিন শিখতে হবে। দেখুন, সকাল থেকে রাত অবধি আপনি একদিন, জাস্ট 1 ডে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকুক, আপনি একদিন সারাদিন দেখুন আপনি আপনার সন্তানের সাথে কি ধরনের গল্প করেন, কি ধরনের কথা বলেন। আমি প্রচুর বাবা মাকে বলতে শুনি এটা। আমি যখন বলি গল্প করেন, কবে লাস্ট ওর সাথে গল্প করেছেন? কেন, আজকেই তো গল্প করেছি, ওই তো স্কুলের জিজ্ঞেস করছিলাম ওদের সেকেন্ড বয় ফার্স্ট বয় ওরা কার কাছে পড়ে এই নাম্বারটা তুলেছে। এটা গল্প নয়। প্রথমত এর মধ্যে একটা তুলনার গন্ধ থাকে, দ্বিতীয়ত হচ্ছে এটা একেবারেই গল্প নয়। এখানে ওর সারা দিনের মধ্যে ও সন্তান হিসেবে পড়াশুনোর রেজাল্ট, এটা ওর কাজ, এটা আরেকবার মনে করিয়ে দেওয়া। এই গল্পের কথা বলছি না, প্রচুর গল্প আছে, কারণ গল্প বা নর্মাল কথাবার্তাই কিন্তু আপনার সাথে আপনার সন্তানের কানেকশনকে বিল্ড আপ করবে। সেটা নানান ধরনের হতে পারে। আর সব গল্প বা কথা বলতে গেলে আপনি আপনার সন্তানকে উপদেশ বা নীতিবাক্য শোনাবেন, তাহলে কিন্তু সন্তান আপনার সাথে গল্প করতে চাইবে না, মোবাইলে মুখ গুজবে। কারণ মোবাইল ওর সত্যি সত্যি অনেক এন্টারটেন করছে, যেটা আমি আপনি করছি না। যেটা আমি আপনি কথা বললেই ঘুরে ফিরে কুমিরের গল্পে চলে আসছি, অর্থাৎ ঘুরে ফিরে পড়াশোনার কথায় চলে আসছি, ঘুরে ফিরে রেজাল্টের কথায়, কেরিয়ারের কথায় চলে আসছি। ও ইন্টারেস্ট পাচ্ছে না। ভেবে দেখুন যে আমরা অ্যাকচুয়ালি ওদের জন্য কতটা আনন্দদায়ক পরিবেশ তৈরি করতে পারছি। এক তো হচ্ছে ওরা সিঙ্গেল চাইল্ড, আমরা কি করতাম, আমরা আগে এসে ব্যাগটা রেখেই
কোনো রকম ভাত খেয়ে দৌড়ে পড়তাম খেলার জন্য, বাইরে অপেক্ষা করছে, ডাকছে বন্ধুরা, আমাদের ডোপামিন সেভাবে সিক্রেট হতো, আমাদের ব্রেন থেকে যে হরমোন সিক্রেশন ছিল উইচ ইজ ভেরি 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 কী বলবো এনার্জেটিক, এবং এই এনার্জি আমাদেরকে আগামী দিনগুলোতে ভালো রাখতে শারীরিক মানসিকভাবে অনেক বেশি পোক্ত করে তুলতো। ওরা কি করছে, ওরা বাড়িতে আসছে, নয় মা নালে বাবা, নালে মা বাবা একজন কেউ থাকছে, আরেকজন হয়তো বাইরে থাকছে, কিংবা বেশিরভাগ ক্ষেত্রেই বাবারা আনঅ্যাভেলেবেল থাকেন কাজের সূত্রে, মায়েরাও থাকে। ওদের আনন্দের জায়গাটা কোথায়? পড়াশুনো বা টিউশন করে এসে মোবাইলটাই তো খুঁজতে হবে। আপনি ওর সাথে দেখুন তো, একটু আড্ডা মারার অভ্যেস করে দেখুন তো, আড্ডা বলেছি কিন্তু রিমেম্বার দ্যাট আমি আড্ডাই বলছি, গল্প করার অভ্যেস করে দেখুন, দেখুন মোবাইলেও সরে যাবে আস্তে আস্তে। কিন্তু আমরা সেটা করি না, আমরা ওদের কাছে ভীষণ বোরিং একটা সাবজেক্ট, সেটা যদি একটু আমরা ম্যানেজ করতে পারি, দেখবেন মোবাইল থেকে অনেকটাই কিন্তু দূরে সরে এসেছে সন্তান। আর বন্ধু, হ্যাঁ বন্ধুদের ব্যাপারটা, কারণ ওই যে একটু আগে আমি বললাম ইমোশনাল চেঞ্জ যেটা হচ্ছে, যেটা মা বাবা বোঝে না, যে কিছুতেই এটা ফিল করতে পারছে না যে ওর ভেতরে হঠাৎ কেন দুঃখ আসছে, ওর ভেতরে হঠাৎ কেন চোখে জল আসছে, কি হলো তোর, এই তো ভালো ছিলি, পড়তে বসে এই হয়ে গেল খোঁচা। এই জায়গাতে ওরা মনে করছে মা বাবা তো সত্যি কিছু বোঝে না, তখন হাতড়ে বেড়াচ্ছে ওরই মতো যায় আরেকজনের ইমোশনাল চেঞ্জ হচ্ছে, অর্থাৎ বন্ধুদেরকে খুঁজছে, স্কুল থেকে এসেও আবার ডুবে যাচ্ছে বন্ধুদের মধ্যে, কারণ ওই একই বয়সের মানুষগুলোর হৃদয়ও কিন্তু ওরই মতো ওরই ভাবনাতে দোলা দেয়, নাড়া দেয়। তাই এই সময় আমাদের থেরাপিটা, অর্থাৎ প্যারেন্টিং থেরাপিটা বা প্যারেন্টিং স্টাইলটা আমাদের একটু অন্য রকম করা উচিত। যেটা আপনি 2 বছরের বাচ্চার ক্ষেত্রে করতেন সেটা 5-এ চলবে না, যেটা 5-এ করতেন সেটা 8-10-এ চলবে না, বা যেটা 10-এ করছেন সেটা কিন্তু 18-তেও চলবে না। আমি বলি প্যারেন্টিং থেরাপি অ্যাকচুয়ালি নেভার এন্ডিং প্রসেস, তাই তো সারা জীবন চলে। দেখুন বাচ্চার সাথে স্ক্রিন টাইম বাচ্চার সাথে বন্ডিং তৈরি করার এই 7-8 থেকে শুরু করে একেবারে চলে যাবে 18-19 বছর, তারপরে আর ফিরে তাকাতে হবে না। তারপরে না আপনার ছেলে বা মেয়েকে বলতে হবে বাবা এটা কিন্তু করিস না, করবেই না, কারণ ও জানে আমার আয়না আমার মা বা বাবা, তাকে গিয়ে আমার মুখটা দেখাতে হবে। কোনো দিনই আমরা কিন্তু আমাদের সন্তানকে আগে থেকে একটা শিক্ষা দিয়ে দিতে পারি, ফোন করে করে মেসেজ করে নয়, আমাদের জীবন শৈলীর মাধ্যমে, এবং তাকে সে যা দেখেছে তার মাধ্যমে। সে যখন চলে যাচ্ছে গ্রাউন্ডে, তাকে কিন্তু আমরা আর টানতে পারবো না। শিক্ষাই তাকে টেনে রাখবে, শিক্ষাই তার মধ্যে রুচি তৈরি করবে, শিক্ষাই তাকে পরিচালিত করবে। যে শিক্ষা, যে কানেকশন, যে হৃদ্যতা মা বাবার সাথে, বিশেষত আমি বলবো মায়ের সাথে, আমি ভীষণভাবে, হয়তো এক্ষেত্রে অনেকেই বলবেন শুধু কি মায়ের দায়িত্ব থাকে, একদম নয়, কিন্তু সিংহভাগ থাকে, আমি অন্তত পক্ষে সেটা মনে করি, ব্যক্তিগত অবশ্যই এটা আমার অভিমত। তো এই জায়গাতে আমাদের এই সময় একটু বেশি দায়িত্ব গুরুত্ব থাকে, করে নিন না, অসুবিধে নেই। একটা সময় আপনি ঝাড়া হাত পা হয়ে যাবেন, দেখবেন তখন বলে মা জানো তো আমি এখানে যাচ্ছি, তখন দারুণ লাগবে। প্রত্যেকটা মুহূর্তে বলে মা বলো তো এটা কেমন হচ্ছে, আপনি তখন সত্যি মনে হবে যে এই যে সময়টা আপনি ধৈর্য দিয়েছিলেন, এই যে সময়টা আপনি সুন্দর করে ওর পাশে ছিলেন, ওকে বোঝার চেষ্টা করেছেন, আপনিও মাঝে মাঝে ওকে সরি বলছেন, হ্যাঁ রে সত্যি। ইনফ্যাক্ট আমার মেয়েও যখন বলে মা তুমি তো এটা একদম বোঝো না এই ব্যাপারটা, আমি বলি সত্যি রে আমি একদম বুঝি না, তাতে কোনো রকম সমস্যা নেই, আমি আমার ফিল্ডটাকে দারুণ বুঝি। তার মানে যে আমার সব ফিল্ডেই সব কিছুতে জানতে হবে, বা আমার বাচ্চা যখন আমাকে ছোটোবেলায় এরকম কখনো বলেছে, আমি যে ভয়ঙ্করভাবে রিয়্যাক্ট করেছি, সাইকোলজিস্ট বলে নয়, অ্যাজ এ হিউম্যান বিং আমি এটা বুঝেছি যে সত্যি হয়তো এই জায়গাটা বুঝতে পারছি না, যেটা ও হয়তো টেকনিক্যালি বা এই বিষয়টাতে অনেক সাউন্ড। সরি বলার অভ্যেস করুন, তাহলে অনেক দেখেছি যে জেদি ছেলেমেয়েরা যারা নাকি অনেক সময় এসে বলেছে মা কি কখনো সরি বলেছে, আমি কেন বলবো। দেখুন সবটাই কিন্তু আমাদের থেকে শিখছে। অ্যাডোলেসেন্টের বাচ্চাদের নিয়ে বাবা মাদের ভীষণ চিন্তা থাকে, এই নানান ধরনের সমস্যা, রুটিন ফলো না করা, মোবাইল অ্যাডিকশন, কথায় কথায় তর্ক কিংবা ঝগড়া করা, রেগে যাওয়া, অ্যাগ্রেসিভ হওয়া, এই সমস্ত সমস্যার সমাধান রয়েছে যদি 2 হাত
মেলে তাকে জড়িয়ে ধরতে পারি, বুঝতে পারি, একটা সুন্দর অনুভূতিপ্রবণ আমার মন থাকে বা মন সেই রকমভাবে সাড়া দেয়, তাহলে আজকের কানেকশান পরবর্তী সময় সারা জীবনের জন্য আপনার সন্তানের সাথে কানেক্টিভিটি তৈরি করে রাখবে। এটা আমার পেরেন্টিং স্টাইল। আজকের মতো এই অবধি। অবশ্যই এই ধরনের ভিডিওর জন্য আপনারা আমার ফেসবুক পেজে যেতেই পারেন, দেখতেই পারেন। আশা করি উপকৃত হবেন। সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।